কার্তুর লাইসেন্স নেওয়া দোকানের এগেনস্টে তুলতে হয়। লাইসেন্স নেওয়া দোকান বলছি বন্দুকের এগেনস্টে তুলতে হয়। এবারে কাদের বন্দুক দেখিয়ে তুলেছেন তাদের চিহ্নিত করার দায়িত্ব তদন্তকারী সংস্থা এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। যে কাদের বন্দুকের লাইসেন্স একটা ফর্ম আছে, ফিল আপ করতে হয়, সেখানে লাইসেন্সি বন্দুকের নাম, তার রিনুয়াল আছে কিনা, বন্দুকের মডেল, সব ডিটেলস লিখে প্রিজার্ভ করতে হয়। এবারে যে লাইসেন্স গান যার আছে তার সম্মতিতে যদি সেই গুলি কিনে নিয়ে গিয়ে শ্যুট আউটের ক্ষেত্রে অবৈধ বন্দুক থেকে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে ওই বন্দুক এবং ওই বন্দুকের যিনি মালিক তাকে গ্রেপ্তার করা উচিত। আর যদি বৈধ লাইসেন্সের বন্দুকের কাগজপত্র না রেখে টাকার লোভে বিবাদী বাগের দোকানদার বিক্রি করে থাকেন, তাহলে দোকানদারকে গ্রেপ্তার করা উচিত। একের পর এক শুটআউটের তদন্তে নেমে অস্ত্র কারবারের পর্দা ফাঁস হয়েছে। কিভাবে দুষ্কৃতীদের হাতে অস্ত্রগুলি পৌঁছে যাচ্ছিল, আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এই যে দোকানের কর্মী জয়ন্ত দত্ত, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, আর বাকি তিনজনকে যে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে বা আলাপ পরিচয় রয়েছে? মানে কিভাবে এই যোগসূত্র? দেখো পুলিশের দাবি তাদের মধ্যে যোগসূত্র রয়েছে এবং সেই যোগসূত্রটা হচ্ছে সেটা হচ্ছে আমরা দোকানের ছবিটি দেখাবো। এই দোকানের যিনি কর্মচারী ছিলেন জয়ন্ত দত্ত, সেই জয়ন্ত দত্তের সঙ্গে বাকি যে তিনজনের গ্রেপ্তার করা হয়েছে তাদের যোগাযোগটা হচ্ছে এই তিনজন হচ্ছে অস্ত্র কারবারি, অর্থাৎ বেআইনি যে আগ্নেয়াস্ত্র রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, পাচার হয়, সেটাই কিন্তু তাদের ভূমিকা রয়েছে। এবং তাদের সঙ্গে এই জয়ন্ত দত্তর যে যোগাযোগ, অর্থাৎ জয়ন্ত দত্ত যে কার্তুজগুলো আসতো সেই কার্তুজে গড়মিল করে এই বেআইনিভাবে অস্ত্র কারবারিদের হাতে তুলে দিত এবং সেই অস্ত্র কারবারিদের মারফত সেটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে যে জায়গায় যা যা প্রয়োজন, যে যা চাইতো, হাজার হাজার টাকার বিনিময়ে কার্তুজগুলো রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তো। শুট আউটের ঘটনা ঘটেছে, তুমি দেখেছো রাজ্যের একাধিক জায়গায়। সেই জায়গায় একেবারে এনারা এই কার্তুজ নেওয়ার পরবর্তীকালে সেই কার্তুজ কিন্তু হাজার হাজার টাকার বিনিময় সেই কার্তুজ তারা বিক্রি করে দিত। অর্থাৎ বেআইনি অস্ত্র আসতো ভিন রাজ্য থেকে, যেটা পুলিশ বারবার দাবি করে থাকে। কিন্তু সেই বেআইনি অস্ত্রের মধ্যে যে কার্তুজ ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু একেবারে এ রাজ্যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি এবং সেই কার্তুজ যখন এই দোকানের নামে অ্যালার্ট হচ্ছে, সেইখানে সে কর্মচারী তিনি কিন্তু হিসেবে গড়মিল করছেন, করে সেই কার্তুজ এই বেআইনি অস্ত্র কারবারিদের দিচ্ছেন। তার পরবর্তীকালে সেই কার্তুজ পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্রিমিনালদের কাছে। এইভাবে হাত বদল হচ্ছে এবং এক্ষেত্রে যে 190 রাউন্ড কার্তুজ আজকে উদ্ধার হয়েছে, সেই কার্তুজও কিন্তু সেই একইভাবে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরির পরবর্তীকালে সেটা বেআইনিভাবে পাচার করার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় যে যেমন টাকা দেবে তার কাছে সেগুলো পাঠিয়ে দেবে এই অস্ত্র কারবারিরা। এই কাজটা করছিল। এসটিএফ এর দাবি একেবারে তারা খতিয়ে দেখতে শুরু করে যখন যে অস্ত্র আসছে ভিন রাজ্য থেকে, কিন্তু যে কার্তুজ ব্যবহার হচ্ছে সেই কার্তুজ এই রাজ্যে থেকে আসছে বলে জানতে পারেন তারা, অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি হচ্ছে বলে জানতে পারেন। এরকম বিস্ফোরক তথ্য তাদের কাছে উঠে আসে এবং তার উপরে ভিত্তি করে রেড, তার উপর ভিত্তি করে জীবনতলা মিনাকায় রেড, 190 রাউন্ড কার্তুজ উদ্ধার। তার পরবর্তীকালে 4 জনকে গ্রেপ্তার, 1 জন এই দোকানের কর্মচারী, 3 জন হচ্ছে অস্ত্রের কারবারি এবং সেইখান থেকে সূত্র মারফত থেকে সেই সূত্র ধরে এই দোকানে রেড এবং তারপরে আবারও দেখাতে হলো সহকর্মী পার্থপ্রতিম রায়কে। এই দোকান বর্তমানে সিল করে দিল এসটিএফের গোয়েন্দারা। এসটিএফের গোয়েন্দাদের দাবি যে এই দোকানের যারা রয়েছেন তাদের বাকিদের ভূমিকাও সন্দেহজনক, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এক হচ্ছে জিজ্ঞাসাবাদ এবং আরও তদন্তের জন্য আবারও তারা এখানে আসতে পারেন। তদন্ত এখনও যে প্রাইমারি স্টেজে রয়েছে, সেই জন্য এই দোকান সম্পূর্ণভাবে সিল করে দিলেন এসটিএফের গোয়েন্দারা। এসটিএফের বিভিন্ন অফিসারদের পাশাপাশি এসটিএফের এসপি পদমর্যাদার অফিসাররাও আসেন। আজকে বিকেল 5টা থেকে পৌনে 6টা থেকে তারা এখানে রেড করেন এবং দীর্ঘক্ষণ 3 ঘন্টার ওপর সেই রেডের পরে আমরা দেখলাম একেবারে যে যে কার্তুজ রয়েছে সেই সমস্ত কার্তুজগুলোকে তারা হিসেব দেখেন, রেজিস্টার খাতা দেখেন, বন্দুক দেখেন, সেই সব কিছু দেখার পরে বর্তমানে বিবাদী তুমি আমাদের সঙ্গে থাকো।